স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি। আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি নির্বাচনী প্রচারণা ও ছাত্র সংগঠনের ভূমিকা। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। আমার পাশেই আছেন জনাব নাজমুল হাসান, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, এবং পাশেই আছেন এম এ আউয়াল খান, সাবেক সহ সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, আমরা মূল আলোচনায় যাব তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসি। নির্বাচনের আগে উন্মুক্ত হবে জুলাই স্মৃতি জাদুঘর। নৃশংসতার ইতিহাস জানার এই উদ্যোগ পৃথিবীতে নজিরবিহীন, বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ, কাল চূড়ান্ত তালিকা ও প্রতীক বরাদ্দ। ইসির সীমানা অনুযায়ী কুমিল্লা 2-এ ভোটের আদেশ। বিএনপি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চায়, বললেন তারেক রহমান। মানুষের জীবনযাত্রা সহজ করাই দলটির লক্ষ্য। আসছে নির্বাচনে নির্ধারিত হবে দেশের রাজনীতির ভবিষ্যৎ, মন্তব্য মির্জা ফখরুলের। 12 ফেব্রুয়ারি সুষ্ঠু ভোটের প্রত্যাশা জামায়াত আমিরের। এবং হাসনাত আবদুল্লাহর বার্ষিক আয় 12.5 লাখ, সার্জিসের 9 লাখ টাকা। হলফনামায় দুজনেই ব্যবসায়ী। হান্নানের সম্পদ 76 লাখ টাকার বেশি। দর্শক, আমরা শিরোনামগুলো শুনছিলাম। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমরা মূল আলোচনায় যাব। আলোচনার বিষয় নির্বাচনী প্রচারণা ও ছাত্র সংগঠনের ভূমিকা। আমরা প্রথমেই শুরু করতে চাই এম এ আউয়াল খান, আপনাকে দিয়ে। আমরা 5ই আগস্টের যে আন্দোলন দেখলাম, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান দেখলাম, সেখানে ছাত্রদের যে সবচেয়ে বড় ভূমিকা ছিল, সেখানে সব দলের ছাত্ররাই ছিলেন সেখানে। এই যে নির্বাচন 12 ফেব্রুয়ারির নির্বাচনের জন্য ঘোষিত হয়েছে, তফসিল ঘোষণা হয়েছে আজকে, সেখানে সব ধরনের শেষ হয়ে যাওয়ার পরে আগামীকাল থেকে প্রতীক বরাদ্দ হবে এবং নির্বাচনের প্রচারণা শুরু হবে। জানতে চাচ্ছি যে এই নির্বাচনে ছাত্রদের, মানে আপনাদের ভূমিকা কতটুকু আপনারা রাখতে পেরেছেন এবং সামনে কতটুকু পারবেন বলে মনে হয়? ধন্যবাদ আপনাকে। দেখেন, ছাত্র রাজনীতির ভূমিকা বাংলাদেশের প্রতিটা আন্দোলনেই সংগ্রামেই ছিল। যতগুলো নির্বাচন বিগত দিনে হয়েছে, সেই নির্বাচনগুলো তো ছাত্র দলের ব্যাপক ভূমিকা ছিল। আমরা যদি অতীতে দেখতে চাই, 47-এর দেশ বিভাগ যখন হয়েছে তখনও ছাত্রদের ভূমিকা ছিল ব্যাপক। 1948 সাল থেকে যখন ভাষা আন্দোলন শুরু হয়েছে, ভাষা আন্দোলন প্রথম শুরু হয়ে কিন্তু ছাত্রদের থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম আন্দোলনের ডাক দিয়েছে, ছাত্ররাই দিয়েছে। 52-র ভাষা আন্দোলন, সেখানে কিন্তু অগ্রভাগে ছিল ছাত্র নেতৃত্বরাই ছিল। কিন্তু তারপরে 1971 সালে আপনার স্বাধীনতা যুদ্ধও, কিন্তু স্বাধীনতা যুদ্ধের আগে থেকে এবং পর পর্যন্ত সব কিছুতে কিন্তু ছাত্রদের ভূমিকা অগ্রণী ভূমিকা ছিল। প্রত্যেকটা বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, ভাষা আন্দোলন থেকে শুরু করে সবগুলো আন্দোলনে কিন্তু ছাত্রদের ভূমিকা ছিল। আমাদের ছাত্রদল সৃষ্টি হয়েছে 1979 সালের পহেলা জানুয়ারি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল সৃষ্টি করেছেন। এই ধরনের বাংলাদেশে যখন কোনো ক্রাইসিস হবে কিংবা বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের প্রশ্নে, বাংলাদেশের মানুষের অধিকার আন্দোলনের প্রশ্নে যখন কোনো দরকার হবে, তখন এই ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। সেই উদ্দেশ্য থেকে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালে এই ছাত্র সংগঠনের জন্ম দিয়েছেন। এই ছাত্র সংগঠনের জন্ম হওয়ার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে, গণতন্ত্র নিয়ে যত ধরনের আন্দোলন হয়েছে, সবগুলোতেই কিন্তু ছাত্রদলের ভূমিকা অগ্রণী ছিল। আপনি দেখেন, 1991 সালের 90 গণ অভ্যুত্থানে কিন্তু ছাত্রদলের সম্মুখ ভূমিকা, সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন হয়েছে, কিন্তু ছাত্রদলেই কিন্তু তৎকালীন ডাকসুর আপনার বিপি হয়েছে আমাদের আমানুল্লাহ আমানের নেতৃত্বে। সংসদে উনি কিন্তু পরে প্রতিনিধিত্ব করেছেন। এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিন্তু ছাত্রদলের সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। এ পর্যন্ত যতগুলো ছাত্র যে অভ্যুত্থান হয়েছিল 90-তে, সেই 90-তে যে ছাত্রদলের ভূমিকা, সেই ভূমিকা কি এখন ছাত্রদল রাখতে পারছে কিনা? না, ছাত্রদল ভূমিকা সবসময় রেখেছে। অনেকেই প্রশ্ন করে না, যে প্রশ্ন আপনার থাকতে পারে। 1990 সালে যে ভূমিকা ছাত্রদল রেখেছে, আপনার 111 সরকার, তথাকথিত 111 সরকারও আমরা ছাত্রদলই কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছি। তারপর থেকে আপনার এই যে গত 17 বছর ফ্যাসিস্ট আন্দোলনে
শেখ হাসিনা রেজিমের আন্দোলনে কিন্তু আমরা ছাত্রদলই কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছি। আমরা কিন্তু আপনারা দেখেন আমাদের ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী জেল খেটেছে, আপনার জেল খেটেছে। আমি নিজেও কিন্তু আপনার অনেকবার জেল খেটেছি। আমি প্রায় 3 বছর উপরে জেল খেটেছি। আমি ছাত্রদল তৃতীয় কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলাম। এই আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক বন্ধুকে আমরা হারিয়েছি, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে গুম হয়েছে, এখনও আপনার অনেকে অসুস্থ হয়ে আছে। আমাদের ভূমিকা সর্বোচ্চ ছিল। আপনি নির্বাচনে আমাদের ভূমিকার কথা বলবেন, এখন এবার নির্বাচন বলেন, আমরা যেহেতু সামনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের কি ভূমিকা। বিগত দিনে আমাদের 90 সাল থেকে এবং 1979 সাল থেকে যেভাবে ছাত্রদল ভূমিকা রেখে আসছে, 90 সালে যেভাবে স্বৈরাচার হটিয়েছি আমরা, আপনার 111 সরকার যেভাবে আমরা সম্মুখ সারি থেকে যুদ্ধ করেছি, এবং গত 17 বছর এই ফেসিস্ট আন্দোলনে আমরা যেভাবে যুদ্ধ করে ফেসিস্টকে হটিয়েছি, জুলাইতে এই যে জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে কিন্তু সম্মুখ সারি থেকে আমরা কিন্তু আমাদের আন্দোলনটা করেছি। সারা বাংলাদেশকে আমরা কিন্তু যারা সামনে ছিল কিছু ছাত্র যারা আপনার সাধারণ ছাত্র নেতৃত্ব দিয়েছে, আমরা যেহেতু ক্ষমতার পরিবর্তন চেয়েছি এবং সরকার পরিবর্তন চেয়েছি, এজন্য আমাদের উপর নির্যাতন নিপীড়নটা বেশি হতো। তার কারণে তারা তো আর দেশে পরিবর্তন চায়নি, তারা চাইছে আপনার একটা কোঠা আন্দোলন চেয়েছে। সেখান থেকে তারা কিন্তু আস্তে আস্তে আপনার ডাইভার্ট হয়ে আপনার 11 দফা 9 দফা 6 দফা থেকে কিন্তু 1 দফাতে আসছে। সেটা কিন্তু আমাদের দলের শক্তিটাকে নিয়ে, আমাদের দলের প্রধানের সাথে জনাব তারেক রহমানের সাথে পরামর্শক্রমে, এরাও এটা স্বীকার করেছে, পরামর্শক্রমে কিন্তু এই আন্দোলনটা আপনার সামনে 1 দফাতে আসছে। আর সেখানে কিন্তু ছাত্রদল কিন্তু আপনার 80% ভূমিকা রেখেছে, কারণ সারা বাংলাদেশে আমাদের সংগঠন আছে এবং আমাদের কিন্তু যারা আপনার নিহত হয়েছে এর মধ্যে 50% বেশি কিন্তু আমাদের বিএনপির এবং ছাত্রদলের কর্মীরাই কিন্তু বেশি। সেই আন্দোলনে যে আমরা নতুন বন্দোবস্তের কথা শুনলাম, যে দেশ পরিবর্তন হয়ে যাবে, নতুন বন্দোবস্ত হবে, ছাত্ররা সেটাকে নতুনভাবে গড়বে এই দেশকে, সেই জায়গা থেকে কি এখন এসে কি মনে হয় যে না, আসলে যে নতুন বন্দোবস্তের যে কথা বলা হচ্ছিল সেটা আসলে অনেকটাই ফিকে হয়ে গেছে? আমরা তো আশা করি, আমরা ছাত্রদল আমরা কখনো আশাহত হইনি। আমরা আমাদের স্বপ্নটা যেভাবে নিয়ে আসছি, বারবার স্বপ্নটা স্তীমিত হয়েছে। এবারও ইনশাল্লাহ আমরা আশা করি 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে আমাদের যে জাতীয়তাবাদী ছাত্রদলের আপনার যে সম্পৃক্ততা আছে, আমরা চাই আমাদের সম্পৃক্ততা 100% নিয়োজিত করে বাংলাদেশে একটি সুন্দর, সুষ্ঠু এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক। সেখানে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের আমাদের সম্পৃক্ততা 100% আছে। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে থানায় প্রত্যেকটা কলেজে বিশ্ববিদ্যালয়ে মানুষকে আমরা সচেতন করতেছি যে আগামী নির্বাচনে আমাদের সম্পৃক্ততা বাড়াচ্ছি। 17 বছর মানুষ নির্বাচনে ভোট দিতে পারে নাই, এবার মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে আগামী দিনে আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হবে। এটা আমরা ছাত্রদলের ধন্যবাদ। আবারও আপনার কাছে আসবো। নাজমুল হাসান, যেটি বলছিলাম যে ছাত্রদের যে ভূমিকা আগামী নির্বাচনে, সেটা আমরা কি দেখব আপনাদের দলের পক্ষ থেকে, এবং একই সাথে নতুন বন্দোবস্তের যে কথা বলা হচ্ছিল, আমরা 5ই আগস্টের সেই অভ্যুত্থানের সময় আগে থেকে এবং পর পর্যন্ত শুনে আসছিলাম, সেই নতুন বন্দোবস্তের আসলে কি অবস্থা, কোন অবস্থায় আছে সেই বন্দোবস্ত? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বৈশাখী টিভিকে আমাকে আমন্ত্রণ জানার জন্য, এবং একই সাথে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজ 20 জানুয়ারি 69-এর গণঅভ্যুত্থানের এই দিনে আইয়ুব খানের ফেসিবাদী শাসনের মধ্য দিয়ে আজকে আসাদ হত্যা করা হয়েছিল। আমরা ছাত্রনেতা শহীদ আসাদকে স্মরণ করছি। পাশাপাশি দেখেন বাইজি কথাগুলো বলছিলেন যে জাতীয় রাজনীতিতে বা জাতীয় সংকটকালীন সময় সবসময় ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত সাধারণ শিক্ষার্থীরা সবসময় ভূমিকা রেখেছে। সেটা 52-এর ভাষা আন্দোলন থেকে 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ পরবর্তী 69-এর গণঅভ্যুত্থান, বা সর্বশেষ 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, তার ধারাবাহিকতা 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। প্রত্যেকটা জায়গাতেই ছাত্র সংগঠন, ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে এবারে ইলেকশন একটু ব্যতিক্রম। দেখুন, বাংলাদেশের স্বাধীনতার 54 বছর ইতিহাসে এরকম একটা বিরল দৃষ্টান্ত হয় নাই, যেখানে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে, তাদের নেতৃত্বের প্রেক্ষিতে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের পিছনে এসেছে, এবং তার ধারাবাহিকতায় গত 17 বছর ধরে এই বাংলাদেশের বুকে যে দৈত্য দানব চেপে বসেছিল, যার দ্বারা গুম খুন একটা অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল পুরো বাংলাদেশ, সেই ফেসিস্ট শেখ হাসিনাকে আমরা হটাতে পেরেছি। সেরকম একটা বন্দোবস্তের সময় আমরা আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাবে। সেই জায়গাটা আমি মনে করি ছাত্র সমাজের কৃতিত্ব, ছাত্র সমাজের এবং ছাত্র সমাজের ডাকে যারা আসছে,
আমাদের সেই কৃষক, আইনজীবী, বুদ্ধিজীবী বা সকল শ্রেণী পেশার মানুষ বা একজন রিকশাওয়ালা যিনি আমাদের লাশগুলো নিয়ে আসছিলেন, আমাদের পানি খাওয়াতো, সকলের ঐক্যমতের ভিত্তিতে সকলের কন্ট্রিবিউশনের মধ্য দিয়ে কিন্তু আমরা একটা নির্বাচন পেতে যাচ্ছি। যে আমাদের বিগত সময়ে 18 সালে যে ভোট ডাকাতি নির্বাচন হয়েছে, 14 সালে তো নির্বাচনই হয় নাই, 24 সালে ডামি নির্বাচন হয়েছে, আওয়ামী লীগের 3-4 দল মিলে একটা নির্বাচন হয়েছে। সেই একটা জায়গা থেকে বাংলাদেশে একটা ট্রান্সফরমেশন হচ্ছে, সেই জায়গায় বড় একটা বন্দোবস্ত তো আমরা মনে করছি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি অভ্যুত্থানের ফলটা যদি পাইতে চাই, সেক্ষেত্রে বর্তমানে কিন্তু দুইটা ভোট হচ্ছে। একটা হচ্ছে মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবে, আরেকটা হচ্ছে আপনি শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চান কিনা। নতুন যে বন্দোবস্ত সেটা হবে শাসন ব্যবস্থার পরিবর্তন। শাসন ব্যবস্থা পরিবর্তন করতে হলে অবশ্যই আপনাকে হাবর দিতে হবে। আমরা কি বন্দোবস্ত করব? আমরা চাই এমন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে জবাবদিহিতা থাকবে। একজন মানুষ আমৃত্যু প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমরা অনেক দেখেছি, আমি যেহেতু 2018 সাল থেকে সম্পৃক্ত রাজনীতির সাথে, ছাত্র অধিকারের সাথে জড়িত আছি, আমরা এমন শুনেছি যে আমাদের অনেক বিএনপি জামাতে অনেক ভাইরই, জামাতেরও অনেক আছে, এমন বলতো যে শেখ হাসিনা না মরলে আর ক্ষমতা চেঞ্জ হবে না বা আমাদের ভোটাধিকার স্বাধীনতা ফিরে আসবে না। কিন্তু দেখেন, এই যে একটা মানুষ আমৃত্যু প্রধানমন্ত্রীতে থাকবে, চাইলে সে যতবার ইচ্ছা প্রধানমন্ত্রী হইতে পারবে, এই কারণে কিন্তু সে দৈত্য দানব হয়ে গেছে। তো এই যে নতুন বন্দোবস্ত কী হবে, একজন মানুষ দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, এখন দেখেন আমাদের বর্তমান সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতি একটা মনে হচ্ছে যে পুতুল নাচের ইতিকতার মতো, পুতুলের মধ্যে বসে থাকে, তার কোনো কার্যক্ষমতা নাই। যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে যে ভারসাম্যপূর্ণ একটা পরিবেশ, সেটা নিশ্চিত করতে হলে আপনাকে হাবর দিতে হবে। পাশাপাশি আমরা মনে করি বর্তমানে যে একজন মানুষের অবারিত ক্ষমতা, সেই জায়গায় যদি কমাইতে চাই, তাহলে আমরা জবাবদিহিতার মধ্যে নিশ্চিত করতে চাই এবং বাংলাদেশের সংবিধান যেন কেউ চাইলে মন মতো সংশোধন করতে না পারে। আমরা এমন একটা পরিবেশ থাকবে নির্বাচনে, একটা নিরপেক্ষ সরকার থাকবে, যে আসবে তারপর এখানে একটা নিরপেক্ষ পরিবেশ থাকবে। সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু শেখ হাসিনা উঠিয়ে দিয়েছিল। আবার যদি সেইগুলো আসে, তাহলে আমরা মনে করি গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। এটা নিয়ে কি অবশ্যই আমরা ইতিমধ্যে অবশ্যই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এই গণঅভ্যুত্থানকে ধারণ করে, আমি নাজবুল হাসান বর্তমানে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি, কিন্তু জুলাই আগস্ট ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম। শুধু আমি নয়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এমন একটি সংগঠন, শুধুমাত্র একটি সংগঠন যারা এই অভ্যুত্থানের সময় তাদের দলীয় পরিচয় বহন করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা মহলে নেতৃত্ব দিয়েছে। সুতরাং আমাদের 11 জন শহীদ হয়েছে। আমাদের মানে প্রচলিত সংগঠনের তুলনায় অনেকেই বলে ছোট সংগঠন, সেই ছোট সংগঠনের জায়গা থেকে আমার 11টা বাইক শহীদ হয়েছে, আমরা নেতৃত্ব দিয়েছি। অবশ্যই জুলাই অভ্যুত্থানের এই যে দেখেন, সরকার যে প্রফেসর ইউনূসকে আমরা বসিয়েছি, তাকে আমি এয়ারপোর্ট থেকে রিসিভ করেছি, শপথ অনুষ্ঠানে গিয়েছি, প্রত্যেকটা জায়গাতে ছিলাম। তাকেই শুধু নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করার জন্য বসেছি না, তার ম্যান্ডেট ছিল বিচার, তার ম্যান্ডেট ছিল সংস্কার, তার ম্যান্ডেট ছিল নির্বাচন। তো নির্বাচন যেহেতু হচ্ছে, যে আমরা যে বিচারগুলো দৃশ্যমান এখন পর্যন্ত আমরা শেখ হাসিনার রায় এসেছে, আমরা আশা করি, প্রত্যাশা করি এর মধ্যে আরও কিছু রায় আসবে এবং আগামীতে যে নির্বাচিত সরকার হবে, সেই নির্বাচিত সরকার রায়গুলো বাস্তবায়ন করবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সংস্কার। আমরা তো শেখ হাসিনা রেজিম চাই নাই, আমরা এমন একটা সংস্কার চাই যেখানে বাংলাদেশে আর কখনোই দ্বিতীয় কোনো শেখ হাসিনা তৈরি হবে না, স্বৈরাচার তৈরি হবে না। প্রত্যেকটা মানুষ যেন ভোটাধিকারকে সম্মান করে, এখন তাদের সেবক মনে করে। যে আমরা এখন দেখতে পাচ্ছি যে একটা কথা প্রচলিত আছে যে যারা কখনোই নামাজ পড়তো না, একক জুমার নামাজটা যারা পড়তো না, এখন দেখা যাচ্ছে ভোটের নির্বাচন করার জন্য, যেহেতু বাংলাদেশে প্রায় 92% মুসলমান সম্প্রদায়ের মানুষের হৃদয়ে একটু জায়গা পাওয়ার জন্য মাথায় বড় একটা টুপি পড়তেছে, নামাজ পড়তেছে, বিষয়টা হয়েছে এরকম। তা আমার মনে হয় যে এই সংস্কারটা করতে হবে এবং তারা নিজেদেরকে সেবক মনে করতেছে। অনেকেই আবার কিন্তু ওই যে কৃষিকাজ করে দিচ্ছে, ধান চাষ করে দিচ্ছে, ধান থেকে কত কিছু করে দিচ্ছে। এই বাস্তবতা কিন্তু আমরা গত 54 বছর দেখি নাই। যখনই শাসক হয়ে গেছে, তখন তারা রক্ষকের জায়গায় ভক্ষক হয়ে গেছে। এই সিস্টেম চেঞ্জ করা উচিত। তার ধারাবাহিকতা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হা ভোটকে জয়যুক্ত করার জন্য, পুরো বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য, একটা সুন্দর সাবলীল বাংলাদেশ তৈরি করার জন্য যে হা ভোট ক্যাম্পেইনে আমরা 300 আসনে 600 জনের স্টুডেন্টকে নিয়ে আমরা আসন ভিত্তিক আমরা ক্যাম্পেইন কোঅর্ডিনেটর করে দিচ্ছি এবং আগামী 22 তারিখ থেকে আমরা পুরো বাংলাদেশ চষে বেড়াবো। আমরা আমাদের এদেশের সকল শ্রেণী পেশা মানুষকে বুঝাবো কেন হা ভোট প্রয়োজন। নতুন বাংলাদেশ পেতে হলে হা ভোট দিতে হবে, বিন দেশে যেতে হলে আপনাকে না ভোট দিতে হবে। ধন্যবাদ। আউয়াল খান, আপনার কাছে একটু আবারও আসবো। এই মুহূর্তে আবারও বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা শুরু হয়ে গেছে। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখছি, এই মুহূর্তে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখছি, সেখানে বিভিন্ন রকমের ঝামেলা চলছে ঠিক এই নির্বাচনের আগে। এই বিষয়গুলো আপনারা কিভাবে, যারা ছাত্ররা আছেন তারা কিভাবে সেটাকে সামাল দেবেন? এবং সেখানে আমরা শেষ পর্যন্ত দেখলাম যে তারেক রহমানের পোস্টার টাঙানো হয়েছিল বিশ্ববিদ্যালয়ে, সেটা সেই বিশ্ববিদ্যালয়ের জিএস তিনি সেই পোস্টার ছিঁড়ে ফেলেছেন বা খুলে ফেলেছেন, সেটা নিয়েও সেখানে একটা অস্থিরতা বিরাজ করছে। আপনারা এই বিষয়গুলো আসলে কিভাবে সমাধান করতে চান এবং কিভাবে আগাতে চান সামনে? দেখেন, একটা জাতীয় নির্বাচন, দীর্ঘ আকাঙ্ক্ষিত একটা জাতীয় নির্বাচন আমাদের সামনে অত্যাসন্ন।
এখন ছাত্র সংসদ নির্বাচনের আগে কেন প্রয়োজন হবে কেন? কারণ যেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা ছাত্র সংসদ নির্বাচন কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে না, ভাগ্যের পরিবর্তন হবে না, গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠা হবে না, মানুষের অধিকারও কিন্তু প্রতিষ্ঠা হবে না। এখন যেখানে সারা দেশের মানুষ আপনার উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য, যে প্রত্যেকটা পিপল ভোট দেবে, একটা ছাত্র সংসদ নির্বাচনে তো শুধু খালি ওই ইউনিভার্সিটির ছেলেরা বেরা নির্বাচিত, আর এটা একটা খুব বেশি একটা ইম্প্যাক্টও পড়ে না জাতীয় রাজনীতিতে। কিন্তু এখন কেন এটা প্রয়োজন হবে? এই নির্বাচনকে সামনে রেখে কোনো সংসদ নির্বাচন হবে না, এটা কিন্তু আপনার এই সরকারের অনেক আগে থেকেই বোঝা উচিত ছিল আরও, যে আপনার এই নির্বাচন যেহেতু ডিক্লেয়ার করে ফেলছে, তারপর আর কোনো ধরনের নির্বাচন হবে না। যেমন একটা ডিক্লেয়ার আমরা এটা কি পেয়েছি। আপনারা বলছেন যেহেতু সব বিশ্ববিদ্যালয়ে আপনারা হেরে যাচ্ছিলেন না না না, হেরে যাওয়ার জন্য না, আমরা কিন্তু হেরে যাওয়ার ভয়ে কিন্তু তাহলে তো আমরা জাতীয় সংসদ নির্বাচন চাইতাম না। ওইটা তো আপনার একটা বিশ্ববিদ্যালয় বা একটা কলেজের নির্বাচন, সেটা কিন্তু জাতীয় নির্বাচনের কোনো আপনার এটার সাথে এটা কিন্তু তুলনা না। তাহলে আমরা জাতীয় সংসদ নির্বাচন চাইতাম না, আমরা চাইতাম যে তাহলে এটা কন্টিনিউ হোক, কিংবা এটা অন্য কোনো ফর্মে চাইতাম। আমরা তো চাচ্ছি যে নির্বাচন হোক, যেটা মানুষের কাঙ্ক্ষিত আগে, যেটা মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, যেটা দেশের ভাগ্যের পরিবর্তন হবে, সেটা আগে দরকার। একটা ক্যাম্পাসে নির্বাচন দিয়ে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, কিন্তু দেশের পরিবর্তন হবে না। এই জন্য আমরা কিন্তু চাই সেই নির্বাচন হয়, সেটা আপনারা এখন চাচ্ছেন না কেন? যদি সেই নির্বাচন হয়, ভাগ্য পরিবর্তন হবে না, ক্যাম্পাসে নির্বাচন হোক। ক্যাম্পাসে নির্বাচন একটা নির্বাচন সাথে কিন্তু আরেকটা নির্বাচন আপনার এই সহিংসতাগুলো হয়, যে কারা বেশি ধরেন আমরা কে সামনের নির্বাচনে আমরা বেশি পপুলারিটি, বা কে আমরা সব পার্লামেন্টে আসতে পারি, কারা আমরা জনগণের পরিচয় হইতে পারবো, তাদের একটা হয়তো আপনার এখানে শক্তি কাজ করতে পারে। তো এখানে এটা আপনার ওই আপনার ক্যাম্পাসে এটার আপনার প্রভাব পড়বে। তো এটা না করে আপনি বরং যেটা আগে দরকার, যেটা মানুষের আগে দরকার, সেটা আগে এটা প্রাধান্য দেওয়া উচিত। এবং সরকারের অনেক আগে থেকে এটা উচিত ছিল এটাকে আপনার প্রাধান্য দিয়ে অন্যান্য নির্বাচনগুলো আপনার না করা, ওইদিকে না গেলে, তাহলে আর ক্যাম্পাসে এত সমস্যা হতো না, আপনার অন্যান্য জায়গায় হতো ঝামেলাগুলো হতো না। সংসদ নির্বাচন হবে, 30 বছর ধরে সংসদ নির্বাচন হচ্ছে না। ছাত্র সংসদ নির্বাচন তো আমরা চাই, আমি একজন ছাত্র রাজনীতি করে বড় হয়েছি, আমি চাই ছাত্র সংসদ, যেমন আমি ছাত্র সংসদ নির্বাচন পাই নাই গত 17 বছর। 12 সালে একবার আমার তিতুমির কলেজে ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা চেষ্টা করেছিলাম, সেখানেও শেখ হাসিনা নিজে হস্তক্ষেপ করে বন্ধ করে দিয়েছে। আমরা চাই মিনি পার্লামেন্টগুলা, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, বুয়েট, তিতুমির কলেজ, ঢাকা কলেজ, এই ধরনের সংসদগুলো কিন্তু বাংলাদেশের মিনি পার্লামেন্ট। এখান থেকে নেতৃত্ব তৈরি হবে, আমরা দেশের মানুষের কথা বলবো, দেশের গণতন্ত্রের কথা বলবো, ভাগ্য উন্নয়নের কথা বলবো, আমরা স্ট্রং হব ওখান থেকে। তো এগুলো তো আমরা চেয়েছি আগে। এখন এটা আমরা নির্বাচনের পরে আবার এগুলো ফর্মালিটি চালু হবে, প্রত্যেকটা ছাত্র সংসদ স্টেপ বাই স্টেপ নির্বাচন চালু করে দেখ, এটা বিএনপি চায়। বিএনপির আমলেই তো ছাত্র সংসদগুলো নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ আসার পরেও একটা ছাত্র সংসদ নির্বাচনও দেয় নাই, একটা ছাত্র সংসদ নির্বাচনও দেয় নাই। আমাদের চাওয়া জাতীয় নির্বাচনটা আগে হোক, তারপর প্রত্যেকটা জায়গায় নির্বাচন হোক, এক স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন হোক, একটা ইমাম সাহেব নির্বাচনের, একটা মসজিদের কমিটি নির্বাচনের মাধ্যমে হোক, আমাদের সেটাই চাওয়া। গত কয়েক বছরে, 17 বছরে তো আপনার একটা মসজিদের কমিটিও আপনার ঠিকভাবে হয় নাই, একটা প্রাইমারি স্কুলের কমিটিও ঠিকভাবে হয় নাই, একটা হাই স্কুলের কমিটিও ঠিকভাবে হয় নাই, এলাকাতে একটা কোনো কিছুই ঠিকভাবে মানুষ নির্বাচনের মধ্যে করতে পারে নাই। আমরা চাচ্ছি আমাদের দল সবসময় নির্বাচনমুখী, আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা ইসলামী মূল্যবোধের পক্ষে, আমরা মানুষের অধিকারের পক্ষে, আমরা নির্বাচন সবসময় চাই আমরা। তবে জাতীয় নির্বাচনের আগে আর কোনো নির্বাচন না হয় ভালো, এটা অনেক আগে থেকে বন্ধ করে দেওয়া উচিত ছিল, তাহলে আর যেই সমস্যাগুলো হয়েছে কিছু এগুলোর হতো না আর কি। ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই দরকার, নির্বাচনের পর থেকে শুরু হবে। নাজমুল হাসানের কাছ থেকে শুনে আসি, জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন যদি হয়, সেখানে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে বলে আপনি মনে করছেন? যেটা আউয়াল খান বলছিলেন যে সেটা নিয়ে সমস্যা হতে পারে, এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ইতিমধ্যে আমরা দেখছি যে একটু অস্থিরতা বিরাজ করছে, এবং আপনারা কিছুদিন আগে নির্বাচন করলেন যকসুতে, যেটা আপনারা ইতিমধ্যে হেরে গিয়েছেন সেই নির্বাচনে। এই যে হারলো ছাত্রদল এবং সেই প্যানেল যে প্রতিটা জায়গায় হারলো, সেটার পিছনে কি কারণ থাকতে পারে বলে মনে করেন? ধন্যবাদ। আসলে জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ হবে না, বিষয়টা কিন্তু এরকম না। অলরেডি কিন্তু প্রায় 5টা ক্যাম্পাসে নির্বাচন হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন 20 দিন পর জাতীয় নির্বাচন, সেই সময়কে এই মুহূর্তটাকে আমরা ছাত্র সংসদ নির্বাচন করতে পারি কিনা। আমি প্রথমত ছাত্রদল বা এই যেটা বলেন তার সাথে আমার আসলে কনফ্লিক্টে যাওয়ার সুযোগ নাই, কিন্তু কথা হচ্ছে আমাদের নির্বাচন কমিশন কি করছে। তফসিল দেওয়ার পরে তো সভা সমাবেশ বন্ধ হয়ে যাওয়ার কথা, মিটিং মিছিল সভা বন্ধ হয়ে যাওয়ার কথা, আদৌ কি সেটা বন্ধ হচ্ছে? আমরা এই যে কন্ট্রাডিক্টরি হচ্ছে, এই কারণে মানুষ মনে করছে যে একটা দল বড় বড় মিটিং মিছিল করছে, সমাবেশ করতেছে, রাষ্ট্রীয় প্রোটোকল পাচ্ছে অনেক, তাহলে সেক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচন হলে প্রশ্নটা কোথায়, সমস্যাটা কোথায়? কিন্তু আদৌ তো নিয়ম অনুযায়ী কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা এখন না, এখন সুযোগই নাই।
তা আমি আমার প্রশ্ন রাখতে সেই জায়গা যেহেতু সম্ভবত 11ই জানুয়ারি নির্বাচন কমিশনার থেকে একটা পরিপত্র জারি করা হয়েছে যে আজকের পর থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কোনো নির্বাচন হবে না। এই নির্বাচন কমিশনের রায়টা দেওয়ার পর আমি দেখতে পেয়েছি আমার এই বন্ধুবর সহযোদ্ধা ডাকসু বিপি সাদিক আওয়াম থেকে শুরু করে কয়েকজন নির্বাচন কমিশনে গেলেন, তিনি এসে আবার একটা রায় নিয়ে আসলেন, আবার নির্বাচনের ডেট চলে আসলেন। ভোটে কোনো বাধা পরবর্তীতে নেই, জি। আবার আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ 2 দিন ধরে নির্বাচন কমিশনে গেলেন, পরবর্তীতে হাইকোর্ট থেকে একটি রায় আসলো 4 সপ্তাহের জন্য স্থগিত। আসলে আমরা এগুলো চাই না। বিএনপির পাওয়ার দেখাচ্ছে বিএনপি ছাত্রদল, জামাতের পাওয়ার দেখাচ্ছে ছাত্র শিবির, এই পাওয়ার দেখে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলি হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে এখন তো নির্বাচন করার সুযোগই নাই, সেটা নির্বাচন পরে দিলে তো সমস্যা ছিল না। প্রথম কথা, প্রশ্নবিদ্ধ হওয়ার জায়গায় নির্বাচন কমিশন কেন তারা শিবির বা ডাকসুর কথা শুনে তারা এই সময় নির্বাচন দিল? তারা অনড় থাকতে পারতো, তারা তাদের পরিপত্র অনুযায়ী কাজ করতে পারতো। দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টা আমি বলি, আপনি বলেছেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে, জি, একটু সেখানে ছোট আমরা করে বলবেন, ছাত্র আমরা অধিকার একটু বিরতিতে পরিষদের যাব। পক্ষ থেকে প্যানেল দিয়েছিলাম। সেই প্যানেলের সাথে জাতীয়তাবাদী ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে আমরা ঐক্যবোধ নির্ভীক জবির নামে প্যানেল দিয়েছি। সেখানে আপনি দেখেছেন গত 5টা নির্বাচনের মধ্যে সবচেয়ে বেশি ফাইট হয়েছে বিপি নির্বাচনে। এম রাকিব আমাদের প্যানেলের, সে আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার, প্রায় 45,000 উপর ভোট পেয়েছিলেন। সেখানে একটা ইন্টারেস্টিং একটা বিষয় বলি, দেখেন একটা দল একটা সংগঠন যে সুনির্দিষ্টভাবে প্রপাগান্ডা ছড়ায়, সে একটা বিষয় দেখেন। রাকিব গত 7-8 বছর ধরে ক্যাম্পাসে ছাত্রলীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মাইর খেয়েছে। সবাই নির্বাচনের সময় এমন একটা প্রেক্ষাপট তৈরি করলো যে রাকিব ভাইকে ভোট দিতাম, মানে সে কিন্তু শিবির, মানে একজন শিবিরের সমর্থক বা কর্মী, সে বলতেছে রাকিব ভাইকে অনেক পছন্দ করি, রাকিব ভাইকে ভোট দিতাম, কিন্তু ছাত্রদলের সাথে যাওয়ার কারণে আমরা ভোটটা দিব না। আলটিমেটলি সেই করে শিবির, নাম দিয়ে দিল ছাত্রদলের সাথে আমরা বায়াস হওয়ার কারণে, ছাত্রদলের সাথে প্যানেল করার কারণে আমরা নির্বাচনে যাব না। কিন্তু এটা আমরা এইরকম প্রপাগান্ডা বা অনলাইনে আছে মানুষকে, ওই দিন কিন্তু 2-একটা ঘটনা ঘটছে সেগুলো যে নিয়ে আপনারা আগে থেকে কেন কাজ ওই দিন করেন? না, আমরা ব্যক্তিগত ছাত্র অধিকার পরিষদ ছল ছাত্র রাজনীতি করতে পছন্দ করে না, শিক্ষার্থীদেরকে প্রতারিত করে এরকম না, এটা তো রাজনীতি করতে জানাতে চাই না। হবে, যেহেতু আমরা আপনাদের আমরা propaganda না, যদি এখন হয়, আরেকটা আপনারা জানাবেন। এখন আমরা অবশ্যই আমরা সাধারণ ছাত্রদেরকে তো জনগণকে আপনারা সচেতন তথ্যগুলো করছি, দিবেন। শিক্ষার্থীদেরকে সচেতন করছি। আপনি একটা দেখেন, ওই নির্বাচনের দিন 2 জন মহিলা আসছিলেন, তো প্রথমে পরিচয় দিল সে নির্বাচন পরিচালক কমিটির সদস্য, তার কার্ড চাওয়া হলো, তিনি দিতে পারেন নাই। পরে বলেন তিনি শিক্ষক, সেটাও দিতে পারে নাই। কিন্তু দুর্ভাগ্যজনক ওখানে আমাদের ছাত্র শিবিরের বিপি ক্যান্ডিডেট, তার ওয়াইফ ছিলেন। কিন্তু ঘটনা কিন্তু 2টা দামাচাপা পড়ে গেল। এই যে 2টা মধ্যবয়স্ক লোক মহিলা, যার বয়স 40, যার বয়স 45, তারা তো ওইখানকার না। জি, তো তার আমরা- কথা, এই যে অনলাইন প্রপাগান্ডা ছড়িয়ে মানুষকে মিসগাইডেড করার একটা আমরা সুযোগ আছে, আবারও শুনবো গুজব ছড়িয়ে আপনাকে। গুজবকে না বলার জি। যে বিষয়টা, সেই জায়গায় আমি মনে করি আগামীতে এরকম শিক্ষার্থীরা প্রভাবিত হবে না। জি, বিরতির পরে এসে আমরা আবারও আলোচনা করব। আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই আউয়াল খান আপনার কাছে। গত 2 দিন আপনারা নির্বাচন কমিশনের সামনে আন্দোলন করলেন, সেখানে কয়েকটি দাবি দেওয়া ছিল। সেখানে কি আসলে সেই ছাত্র সংসদ নির্বাচন যেন না হয় সেই দাবি দেওয়া এবং পোস্টাল ব্যালট নিয়ে কিছু ব্যাপার ছিল, শুধু কি সেটাই ছিল, নাকি নির্বাচন কমিশনকে একটু চাপে রাখার জন্য আসলে তার এই কমিশনের সামনে আপনারা আন্দোলন করেছেন? এই বিষয়টি একটু আপনার কাছ থেকে জানবো। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। দর্শক, আমরা কথা বলছিলাম নির্বাচনী প্রচারণা ও ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে। এম.এ. আউয়াল খান, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, বিরতির আগে যেটা একটু প্রশ্নটা রেখে গিয়েছিলাম যে নির্বাচন কমিশনের সামনে আপনাদের যে আন্দোলন, ছাত্র দলের যে আন্দোলনটি হলো, এটা কি আসলে এই শুধুই পোস্টাল ব্যালট এবং ছাত্র সংসদে নির্বাচন বন্ধ করার জন্য, নাকি এখানে অন্য কোনো নির্বাচনে চাপে রাখার জন্য? দেখেন, নির্বাচন কমিশনকে? ছাত্রদল সবসময় গণমানুষের অধিকার নিয়ে আন্দোলন করে আসছে এবং এখনো করে, আগামী দিনও করবে। ছাত্রদল যে আন্দোলনটা নির্বাচন কমিশনের সামনে করেছে, যে আপনার পোস্টাল ব্যালট, আপনারা দেখেন পোস্টাল ব্যালট নিয়ে যে সমস্যাটা হয়েছে, এটা তো আমাদের দায়িত্ব, এটা নির্বাচন কমিশন একটা কাণ্ডজ্ঞানী কাজ করেছে। এটা এভাবে পোস্টাল ব্যালট আপনার ছাপাইতে পারে না, এভাবে সে এত আগেও দিয়ে দিতে পারে না, এবং একজনের কাছে এত শত শত পোস্টাল ব্যালট আপনার কোনো জবাবদিহিতে নেই। তো এটা তো ছাত্রদলের এটা দায়িত্ব থেকে আপনার ছাত্রদল এটা করেছে। এটা নির্বাচন কমিশন এটাকে আপনার পরিবর্তন করার জন্য এটা বলছে। ছাত্রদল তো নির্বাচন কমিশন কোনো চাপ দেওয়ার জন্য না। আর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যেটা হয়েছে, সেটা আমি এর আগেও বলেছি যে ছাত্রদল চাচ্ছে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের যে পরিবর্তনটা, মৌলিক অধিকারের যে বাস্তবায়নটা, সেটা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করছে। কিন্তু তার মধ্যে মনে হচ্ছে যে একটি সংগঠন নির্বাচনকে উপেক্ষা করে, নির্বাচনকে
প্রলম্বিত করে তারা তাদের কিছু স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রকে কোনো ধরনের সহযোগিতা করার জন্য এই ধরনের আমাদের কাছে মনে হয়েছে যে তারা নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে কিংবা নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার একটা মানে পায়তারা করতেছে, যার কারণে দায়িত্ব থেকে ছাত্রদল নির্বাচন কমিশনের কাছে এটা আপিল করেছে যে আমরা পোস্টাল ব্যালটের পরিবর্তন চাই, আমরা ছাত্র সংসদ নির্বাচন চাই, সেটা যথাসময়ে জাতীয় নির্বাচনের পরে চাই। এই বিষয়গুলো ছাত্রদলের দায়িত্ব থেকে করছে। আরও যে নির্বাচন কমিশন আরও কিছু আপনার ভুলভ্রান্তি আছে যেগুলো আমাদের লিখিতভাবে আবেদন করেছে, আমাদের দল থেকেও এটা বলেছে, এটা তো আপনার ছাত্রদলের দায়িত্ব থেকে বলছে। আমরা ওই আন্দোলনের সময় ছাত্রদলকে বলতে শুনেছি যে ছাত্র শিবির বিভিন্ন সময় মব সৃষ্টি করে জ্বালাপোড়াও করেছে এবং করছে, সেটা আর করতে দেয়া হবে না। আমরা অনেক দিন বসেছিলাম, আমরা আর এটা মানতে চাই না, আমাদের কাছে মনে হয়েছে এটা কি বুঝতে আপনাদের এতদিন সময় না এতদিন সময় লাগেনি, এরা এক এক সময় এক এক আঙ্গিকে এর আগে করেছে, ঠিক আছে সেটা আমরা টলারেট করেছি, কিন্তু এখন নির্বাচনের আগেও করার পায়তারা করতেছে এবং নির্বাচন কমিশন বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রভাবিত করার চেষ্টা করছে, যার কারণে ছাত্রদলের দায়িত্ব থেকে আমরা নির্বাচন কমিশনকে সেটা আপনার বোঝানোর চেষ্টা করছি যে না, বাংলাদেশের মানুষ সেটা চায় না, বাংলাদেশের মানুষ সঠিক নির্বাচনটা চাচ্ছে এবং সঠিকভাবে যেই পন্থায় নির্বাচনটা করলে বাংলাদেশের মানুষ খুশি হবে, বাংলাদেশের পরিবর্তনটা সহজ হবে, সেটার জন্য ছাত্রদলের দায়িত্ব থেকে যদি কোনো মব সৃষ্টি করা হয় কোথাও, এই মব ভায়োলেন্স, তাহলে সেটাকে ছাত্রদল প্রতিরোধ করবে না। ছাত্রদল প্রতিরোধ করার দায়িত্ব তো ছাত্রদল না, ছাত্রদল আমরা সহযোগিতা করব সরকারকে। আন্দোলন থেকে বলেছেন আপনারা ছাত্রদল আমরা সহযোগিতা করব সরকারকে, দায়িত্ব তো প্রতিরোধ করার দায়িত্ব তো সরকারের, বাট আমরা সহযোগিতা করব সরকারকে, কোনো ধরনের মব ভায়োলেন্স সৃষ্টি না করতে পারে। আমরা ছাত্রদল সব জায়গায় সজাগ আছি, আমরা সরকারকে জানিয়েছি এবং আমরা সজাগ আছি, যে কোনো ধরনের মব সৃষ্টি করতে চাইলে আমরা সেটার প্রতিকার করার চেষ্টা করব এবং সরকারকে আমরা বোঝানোর চেষ্টা করব আমরা তার সাথে আছি সবসময়, কোনো ধরনের মব ভায়োলেন্স তৈরি করতে না পারে। তারা চেষ্টা করছে, এখনও চেষ্টা করছে, আমরা সেজন্য দাবি করে আসছি এবং আমরা সজাগ আছি। এখন আমরা কিন্তু ছাত্রদল কিন্তু এতদিন আমরা কিন্তু অতটা আপনার মানে এতটা কিন্তু আমরা চাপ দেই নেই আগে। এখন নির্বাচন যত ঘনীভূত হচ্ছে ততই দেখা যাচ্ছে এরা মব সৃষ্টি করার চেষ্টা করছে, বিভিন্ন বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। স্বাধীনতা যুদ্ধে যেরকম করে মানুষকে ধোঁকা দিয়েছে, বাংলাদেশ স্বাধীনতার সময় যেরকম ছাত্র এই জামাত ইসলাম যেভাবে মানুষকে ধোঁকা দিয়েছে, এবার আমরা 24শে গণ অভ্যুত্থান তাদের ফসল না, এরা বাংলাদেশের গণমানুষের ফসল। এটা বাংলার জাতীয়তাবাদী দল এখানে 90% রোল প্লে করেছে। তো এখানে তারা বিভিন্ন ধরনের মব ভায়োলেন্স করছে, এগুলোকে পুঁজি করে আপনার 71-এ যেরকম করে পরাজিত হয়েছে, 24শে এসে পুঁজি করতে চাচ্ছে। এখন আমরা সামনে আর এটা করতে দেব না। নাজমুল হাসান, এই ছাত্র দলের যে কথাটা নিশ্চয় আপনি শুনেছেন যে সামনে আর কোনো মব করতে দেওয়া হবে না। এর আগে ছাত্র শিবির বিভিন্নভাবে মব ভায়োলেন্স করে জ্বালাপোড়াও করেছে, এটা আপনার কাছে কি মনে হয় যে ছাত্র শিবির আসলে মব করে জ্বালাপোড়াও করেছে কিনা? আপনি কি এই বিষয়ের সঙ্গে একমত? আসলে ছাত্র শিবির মব করেছে, তাদের তো যে সুনির্দিষ্ট পদ পদবি আছে, সেই পদ পদবি ব্যবহার করে মব করছে এরকম বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হয় নাই। তবে এটা ঠিক যে তাদের অনেক ABCD ক্যাটাগরি হয়তো তাদের সমর্থক কর্মী সংযোগ আছে, যারা হয়তো তাদের কারণে কাজ করে থাকতে পারে, স্পেসিফিক আমি সেটা বলতে পারি না। তবে এইখানে দেখেন আমাদের বাংলাদেশের প্রতিযোশা যে সংবাদ মাধ্যম যেখানে আছে, প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকাগুলোতে, সেখানে কিন্তু আগুন দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তো কোনো কথা হয় নাই, মব তো অলরেডি হয়েছে। আমরা চাই প্রথম আলো বা ডেইলি স্টারের কোনো সাংবাদিক যদি ভুলভাল লিখে থাকে সেগুলো নিয়ে আমরা প্রতিবাদ করি, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি, আমরা লিখি। আমরা তো সমালোচনা করার স্বাধীনতা চাইছি, প্রশ্ন করার স্বাধীনতা চাইছি, যার কারণে তো 24শে গণ অভ্যুত্থান। তো অনেক জায়গায় বাংলাদেশে মবক্রেসি হয়েছে, তা আবার ইচ্ছা করে কিছু জায়গায় যৌক্তিক বিষয়ে কথা বললে অনেকেই বলে যায় এটা মব। বিষয়টা সেদিকে দৃষ্টি রাখতে হবে, আসলে কোনটা যৌক্তিক, কোনটা অযৌক্তিক, কোনটা চাপ প্রয়োগ করে করা হচ্ছে, কোনটা শক্তি প্রয়োগ করে করা হচ্ছে। আর ছাত্রদলের যে গত 2 দিনের নির্বাচনের কমিশনের সামনে দাঁড়ানো, সেই বিষয়টাকে আমরা তাদের দলীয়ভাবে দেখতে পারে। তবে সেক্ষেত্রে যে পোস্টাল ব্যালটে এটা পক্ষপাতিত্ব কথা বলাই যায় যে এখানে দানের শীষের প্রতীকটা একদমই বুঝেই যাচ্ছে না, আরও অনেকগুলো বিষয় আছে। তবে আমার মনে হয় কি সবচেয়ে বেশি আমি ছাত্র সংগঠনের নেতা হিসেবে, ছাত্র অধিকারের সভাপতি হিসেবে বলতে চাই, বাংলাদেশের নির্বাচন কমিশন বর্তমানে যিনি আছে আউয়ালের চেয়ে আরও বেশি ভঙ্গুর অবস্থা, তার মেরুদণ্ড আরও কম। আমরা দেখতে পেয়েছি কি যে শহীদ ওসমান হাদি যখন হত্যা করা হয়েছে বা তখন যখন গুলি করা হয়েছে, এই নির্বাচন কমিশন বলেছিল এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, অথচ বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ বেগম জিয়ার জানাজা সর্ববৃহৎ হয়েছে। এর আগে কিন্তু সবচেয়ে বড় একটা জানাজা হয়েছিল শরীফ ওসমান হাদি হত্যার সময়, জানাজা কেন্দ্র করে। তো তাদেরকে বলা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। একটা মানুষ মারা যাচ্ছে, সে বলতেছে বিচ্ছিন্ন ঘটনা, বলতেছে যে 11ই জানুয়ারি সে বললো পরিপত্র জারি করছে যে নির্বাচন হবে না, আবার 2 দিন পরে একজনের কথা শুনে ধমকি দিচ্ছে বা কিছু বলছে, শিবিরে কয়েকজন আসছে, সে আবার পরিপত্র দিয়ে দিচ্ছে, ঠিক আছে নির্বাচন হবে। এখন আবার ছাত্রদল যাচ্ছে
হাইকোর্ট থেকে একটা রায় আসছে নির্বাচন হবে না। আমরা তো বিএনপি, ছাত্র শিবির, জামাতের কথা অনুযায়ী ইলেকশন চলবে, কমিশন চলবে, সেটাও চাই না। নির্বাচন কমিশন তার নির্দিষ্ট গার্ডস থাকতে হবে, মেরুদণ্ড থাকতে হবে, যারাই উল্টাপাল্টা করবে তাদেরকেই যেন পানিশমেন্ট করে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় ভয়ানক বিষয় যে এই নির্বাচন কমিশন ঋণ খেলাপিদেরকে মওকুফ করে দিচ্ছে, তাদের জন্য ছাড় দিচ্ছে। এই নির্বাচন কমিশন যারা দ্বৈত নাগরিক, যারা বাংলাদেশের নাগরিক পাশাপাশি ডুয়েল সিটিজেন আরেকটা দেশের নাগরিক আছে, তাদের বিষয় কেন যে নরম হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো আমাদের খুব ভাবা আছে। আগামী নির্বাচন কেমন হচ্ছে, তবে ছাত্রদলের বিষয় কিনা আমার ওইভাবে নেতিবাচক কোনো ভূমিকা নেই। পোস্টার ব্যালট নিয়ে কথা বলতেই পারে। আর সবচেয়ে বিষয় হচ্ছে, দেখেন, ছাত্র সংসদ এবং জাতীয় নির্বাচন সুকৌশলে ছাত্রদলের উপর চাপাই দেওয়া হয়েছে। ছাত্রদল তো কয়েকদিন আগে 6 জানুয়ারিতে যখন নির্বাচন করেছে, এখন তারা কেন করবে না? সামগ্রিকভাবে জাতীয় নির্বাচন এই সময়টা তো ছাত্র সংসদ কথা না, কিন্তু এই যে জাতীয় ইলেকশন কমিশন যারা আছে তারাই একটা সুকৌশলে দলগুলোর মধ্যে একটা বিভাজন তৈরি করে দিয়েছে। হয়তো আমাদের দলগুলো এখনো বুঝতে পারছে কিনা আমার সন্দেহ আছে। তাহলে এই নির্বাচন কমিশন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে পারার সক্ষমতা তাদের আছে কিনা পুরোপুরিভাবে, সেটা আপনার কাছ থেকে একটু পরে জানতে চাইবো। আমি আবারও একটু আউয়াল খান আপনার কাছে জানতে চাই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখলাম যে শিক্ষকদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, বিভিন্ন শিক্ষকদেরকে ডিউটিরত অবস্থায় ধরা হচ্ছে, বা তাদের সেখানেও একটা মবের কথা আছে যে তাদেরকে ভায়োলেন্স করে হেনস্থা করা হচ্ছে। সেই বিষয়গুলো তো অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো থাকে বিশ্ববিদ্যালয়গুলো, তো তাদেরও এটা দায়িত্ব এগুলো দেখভাল করার। সেই দেখভালটাকে ছাত্র দল ঠিকমতো পালন করছে কিনা, নাকি না করার কারণেই এই ঘটনাগুলো বিশ্ববিদ্যালয়ে ঘটছে? আমরা সর্বশেষ দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটতে দেখেছি যে শিক্ষকের উপর হামলা হয়েছে। দেখেন, ছাত্রদল সবসময় আপনার ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ রক্ষা করার জন্য ছাত্রদল কাজ করে থাকে। আজকে থেকে অনেক বছর আগেই ছাত্রদল যখন থেকে প্রতিষ্ঠা হয়েছে তখন থেকে বিভিন্ন ক্যাম্পাসে যাতে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে, শিক্ষকদের সম্মান যেন বজায় থাকে, কর্মচারীদের সম্মান যেন বজায় থাকে, শিক্ষা সুষ্ঠু পরিবেশ যেন বজায় থাকে, সেখানে ছাত্রদল সবসময় এটা নিয়ে কিন্তু ওয়াকিবহাল আছে। এখানে অন্যান্য সংগঠন যারা ছোটোখাটো সংগঠন যারা, তারা কিন্তু ছাত্রদলের মতো করে অতটা আপনার ভাইবস তুলতে পারে না। ছাত্র শিবির বিভিন্ন জায়গায় ধরেন আপনার অন্য একটা সংগঠন যদি কোনো অপরাধ করে সেটাকে ছাত্রদলের উপরে চাপানোর চেষ্টা করে, কিন্তু ছাত্রদল কিন্তু সেটা চাপানোর আপনার মনে করে না যে আমরা নিজেরা করে শিবিরকে চাপাই দিচ্ছি। ছাত্রদল যেটা যৌক্তিক মনে করে সেটাই করে। এখানে আপনার কোনো শিক্ষককে লাঞ্ছিত করবে ছাত্রদলের মোটোতে এটা নেই। ছাত্রদল সবসময় শিক্ষার পরিবেশ, আর শিক্ষার পরিবেশ ঠিক রাখতে হলে করছে, সেই ক্ষেত্রে ছাত্রদল অবশ্যই প্রতিবাদ করছে। ছাত্রদল সব জায়গায় প্রতিবাদ করছে। কোনো ছাত্র সংগঠন যেন কোনো শিক্ষার্থী কিংবা শিক্ষককে লাঞ্ছিত, অপমানিত কিংবা কোনো প্রকার কোনো অন্যায় কাজ যাতে না করতে পারে সেজন্য ছাত্রদল সবসময় সজাগ আছে। ছাত্রদল করে আসছে এটা। ছাত্রদল প্রত্যেকটা ক্যাম্পাসে আপনার ছাত্রদলই তো ভূমিকা রাখছে সব জায়গায়। যতগুলো মব সৃষ্টি হয়েছে ইতিমধ্যে, আপনি দেখেন কোনো না কোনোভাবে আপনি দেখেন ছাত্র শিবির জড়িত হচ্ছে অথবা অন্যান্য সংগঠন যেটা জড়িত, কিন্তু ছাত্রদল সেটাকে ডিফেন্স দেওয়ার চেষ্টা করছে। ছাত্রদল তো আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো ঘটনা হয়েছে ইতিমধ্যে, আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বললেন বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, আপনি দেখেন যে ইনভেস্টিগেশন করে যতগুলো একটা কিন্তু ছাত্রদল সম্পৃক্ততা পায় নাই, কিন্তু ছাত্রদল সম্পৃক্ত থাকবে। ছাত্রদল সবসময় আপনার শিক্ষার পরিবেশ সুষ্ঠু, একটা শিক্ষককে সম্মান না করে শিক্ষার পরিবেশকে সুষ্ঠু হলো সেটা একটা ইউনিভার্সিটির একজন কর্মচারীকে যদি কেউ অসম্মান করে, এটা কি শিক্ষার সুষ্ঠু পরিবেশ হলো? ছাত্রদল সবসময় সেটার পক্ষে আছে। ছাত্রদল কখনোই আপনার শিক্ষার পরিবেশ বিনষ্ট সেই কোনো কর্মকাণ্ডে ছাত্রদল জড়িত নাই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আবারও একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। নাজমুল হাসান একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, সাথে আরেকটা সম্পূরক প্রশ্ন আছে যে ওসমান হাদির কথা আপনি বললেন, তাকে গুলি করে হত্যা করা হয়েছে, এবং আমরা গত কয়েকদিনে যেটা দেখলাম তার ভাইকে বিদেশি মিশনে, আমাদের যে বিদেশি অফিস আছে যেগুলো, তাই সেখানে চাকরির ব্যবস্থা করা হয়েছে এবং দূতাবাসে, এবং একই সাথে আজকে আমরা যেটা দেখতে পেয়েছি যে 1 কোটি টাকাও দেয়া হচ্ছে ফ্ল্যাট কেনার জন্য, তাদের পরিবারকে ফ্ল্যাট কিনে দেওয়ার জন্য। সেটাকে আসলে আপনি কিভাবে দেখেন সেই বিষয়টা বিরতির পরে সে জানবো। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছে আরও একটু ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমরা প্রথমে একটু যেতে চাই আপনার কাছেই যে বিরতির আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, যদি আপনি সেখান থেকে একটু শুরু করেন। মানে এর আগে আমি ভাইয়েরকে একটু অ্যাড্রেস করি। ভাই বলছিলেন যে এর আগে আপনি বলেছিলেন ক্যাম্পাসগুলোতে শিক্ষকদের হেনস্থা করা হচ্ছে। ভাই বললেন ছাত্রদল শিক্ষকদের পাশে আছে। এখন দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা জায়গাতে যারা শিক্ষক আছে, এই শিক্ষকরা কিন্তু নিশিরাতের যে ভোট হয়েছে 2018 সালে 1100 শিক্ষক কিন্তু সাইন করেছে যে এই ভোট ঠিক আছে।
এদেরকে তো কিন্তু আমরা শিক্ষক মানতে নারাজ। আপনি দেখবেন 2019 সালে 22শে ডিসেম্বর ডাকসুতে বাংলাদেশের ইতিহাসে একদম একটা কলঙ্কতম অধ্যায় রচিত হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসুর বিপিনুর হক নূরকে হামলা করা হয়েছিল। সেই হামলা আমি আহত হয়েছিলাম। আমার দেখেন এই হাতগুলো এখনও ফাটা, আর মাথায় 17টা সেলাই হয়েছিল, আমার 2 হাতে ভয়াবহ অবস্থা ছিল। আমাদের একজন সহযোদ্ধাকে ছাদ থেকে তাকে ফালাই দেওয়া হয়েছে, এপিএম সাহেব লাইফ সাপোর্টে ছিল, প্রায় 43 জন আহত হয়েছে। আমরা ওই রুমে ছিলাম, ওইখান থেকে একজন প্রক্টর গোলাম রাব্বানিকে বলতেছিল, স্যার আমাদেরকে বাঁচান বাঁচান, তোমরা এখানে আসছো কি লিগা, তোমাদের মারছে ঠিক আছে, আমরা পানি পর্যন্ত চাই না, এতগুলো শিক্ষক হিসাবে পানি দেয় নাই, তাদেরকে আমরা শিক্ষক হিসাবে সম্মান করব? আরেকটা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সে একজন ছাত্রলীগের ক্যাডার, তবে আমি যেই প্রক্রিয়াটাই হয়েছে একজন শিক্ষকের হাত তোলা, সেই কথাটাকে আমি সাপোর্ট দিচ্ছি না। তবে ধরেন এই যে এই 1100 শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আওয়ামী লীগের গুণকীর্তন করেছে, যারা শেখ হাসিনাকে মা জননী বলে কবিতা পাঠ অনেক কিছু লিখেছে, তাদেরকে কেন ধরতেছে না? বর্তমানে বাংলাদেশের বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে বলা হয়, ছাত্র দলকে বলা হয়, শিবিরা বলা হচ্ছে, তারা কিন্তু সাংগঠনিকভাবে কাজ করতেছে না। এই কাজগুলো কিন্তু ধরা উচিত ছিল তারা। এখন দ্বিতীয়ত বিষয়টা দেখেন, আমরা এই প্রক্রিয়াকে নিরুৎসাহিত করি যে কাউকে আক্রমণ করা, তাকে হতাহত করা, কাউকে মারা, তবে এদেরকে ছেড়ে দেওয়ার সুযোগ নাই। এখন দেখুন মিডিয়াতে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদেরকে তারা হেনস্থা করতেছে, প্রক্রিয়া নিয়ে মব হতে পারে, কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়ার সুযোগ নাই। তাদেরকে ন্যারেটিভ, তাদেরকে মানে কি বল ইনোসেন্ট ফেস দাঁড় করার যে ন্যারেটিভ, সেটা আবার উচিত না। আরেকটা বিষয় হচ্ছে রাকসুতে যেটা হয়েছে, রাকসুর জিএস আম্মার যেটা করেছিলেন, যে বিএনপির শিক্ষকদের একটা ব্যানার ছিলেন, সেই ব্যানারটা তিনি নিজে খুলেছেন। তো আমি আম্মারকে খুব পছন্দ করি। বিষয়টা হচ্ছে সে তো রাকসুর প্রতিনিধি, শিক্ষার্থীদের প্রতিনিধি, সে তো কর্মকর্তা না, সে তো প্রশাসনিক কোনো লোক না, সে তো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দেখাতে পারে না, বা সে ম্যাজিস্ট্রেট না। যদি কোনো একটা জায়গায় সমস্যা হয়, শিক্ষার্থীদের প্রবলেমগুলো সে অ্যাড্রেস করা তার দায়িত্ব। আমরা দেখতে পেলাম আমাদের মধ্যে একটা প্রবণতা চলে আসছে যে আমি যেই কাজটা করলে ইনস্ট্যান্ট মানুষ বাবা দিবে, লাইক কমেন্ট শেয়ার হবে, সেই কাজগুলি কেন জানি করছে। তো আমারও মনে হয় অনেকটা ওইদিকেই গেছে যে আমি নিজেই খুলে ফেললাম, আমার যে দায়িত্ব না আমি সেই কাজটা তারপরে করে ফেলছি। এখন দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি প্রক্টোরিয়াল টিম নাই, প্রক্টোরিয়াল বডি নাই, প্রক্টর নাই, তাদেরকে তো বলতে পারতো যে আপনি নিজেই এটা খুলতে পারতেন আপনি, কিন্তু এই খোলাটা নিয়েই কিন্তু ছাত্রদের সাথে একটা বৈরী পরিবেশ তৈরি করা। ক্যাম্পাস কিন্তু ঠিক আছে, ক্যাম্পাস কিন্তু ওইভাবে কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই, কিন্তু সেই জায়গাগুলো আমরা বড় করে অ্যাড্রেস করছি যে ক্যাম্পাসে অনেক সহিংসতা হচ্ছে, পরিবেশ তৈরি হচ্ছে। থার্ড যে কোশ্চেনটা আপনি বলেছেন যে আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা, যে আমি বিশ্বাস করি আমি কেন্দ্রীয় সমন্বয়ক থাকা সত্ত্বেও, বা আমাদের আসিফ নাহিদ, হাসনাত সাদি যারাই ছিল না কেন, এই ওসমান হাদি একমাত্র ব্যক্তি যে গত 1.5 বছর শুধু জুলাইকে নিয়ে জিয়ে রাখছে, জুলাইকে নিয়ে কথা বলেছে, মানুষকে জুলাই সম্পর্কে অবগত করেছে, শেখ হাসিনার স্টিম রুলারগুলো মানুষের কাছে প্রচার করেছে। এমন একটা মানুষকে রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে দিবালোকে তাকে গুলি করে হত্যা করা হলো, যিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে কথা বলতেন। এত হত্যা করার পর আমরা 1 মাস অতিক্রম হয়েছে, এখনও আমরা রাষ্ট্রের জায়গাতে ওই জায়গায় কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না। দেখেন উনি কি করলেন, প্রধান উপদেষ্টা কি করলেন, একদিনে 10টা করে পোস্ট দেন, ওসমান হাদি কি বলেছিলেন, আবৃত্তি করতেছেন, কি বক্তব্য দিয়েছেন, সেগুলো করা। কিন্তু একজন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী পদমর্যাদা যেই লোক, তার তো এই কাজ না। সে তো আমার মতো ইমোশনাল দেখালে হবে না, তাকে অ্যাকশনে যেতে হবে, যে হত্যাকারী তাকে ধরতে হবে। বাংলাদেশ থেকে 6 ঘন্টা কীভাবে একটা হত্যাকারী চলে গেল ভারতে, তাকে অ্যাড্রেস করতে পারে না। আমরা যেটা আরও 15 দিন আগে জানতে পারছি যে ওসমান হাদি হত্যার সাথে জড়িত ফয়সাল করিম মাসুদ বাংলাদেশে নাই, সে ভারতে আছে। 20 দিন পরে এসে বাংলাদেশের পুলিশ বলতেছে না আসলেই নাই, প্রথম থেকে বলতেছে আমরা তার অ্যাড্রেস পাচ্ছি না। এই যে গোয়েন্দা সংস্থাগুলোর কাজগুলো আসলে হচ্ছে কিনা। এখন দেখেন সর্বশেষ কি আমাদের শেখ হাসিনার এই চরিত্রটা আমি প্রফেসর ইউনূসের মধ্যে দেখতে পাই, যে শেখ হাসিনা যেমন কোনো একটা ঘটনা ঘটলে তাকে চাকরি বাকরি দিত। যেমন আমাদের বিএনপির একজন নেতা ছিলেন ইলিয়াস আলী, তাকে গুম করলো, গুম করার পরের দিন তাকে হত্যা করা হলো। হত্যা করার পরেও কিন্তু সে তার ওয়াইফ, তার বাচ্চাকে গণভবনে নিয়ে গেলে তার আদর মাখা মায়া মমতা দিয়ে তার মাথা হাত দিলেন, চুমু খেলেন। কী বলবো, একটা নাটকবাজ, যে জানে গতকাল তার স্বামীকে হত্যা করছে, পরের দিন সে একটা নাটক মোচ্চায়ন করেছে। এখন এই সরকার দেখেন, আমরা চাচ্ছি তার বিচার, তার পরিবার তো 1 কোটি টাকা চায় না, আমার মনে হয় না তার পরিবার তো চায় না তা আমার 1 কোটি টাকার ফ্ল্যাট দেন, তার পরিবার তো মনে হয় না চায় না তার বাইরের জীবনের বিনিময়ে চাকরি, জীবনের বিনিময়ে চাকরি তার পরিবার চায় নাই। তার পরিবার চাইলো হাদি শুধু এখন তার পরিবারের অংশ নয়, পুরো বাংলাদেশের অংশ। বাংলাদেশের যে বিচারহীনতার সংস্কৃতি শেখ হাসিনার সময় ছিল, পরিবার যে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গিয়েছে হয়তো সেজন্য না, এটা কোনো একটা বিচার ব্যবস্থা হতে পারে না। আপনি অন্য সময় বিচার যে প্রক্রিয়া চলছে, আসামিরা চলে গেছে, কবে নাগাদ বিচার হবে, মানুষকে ভুলিয়ে দেওয়া, মানুষ যারা রাজপথে আছে, মানুষ যারা ওসমান হাদি হত্যার সম্পৃক্তদের ধরার জন্য উৎপেতে আছে, যারা রাস্তায় নেমে আছে, যারা অথর্ব উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাচ্ছে, তাদেরকে নীরবে নিবৃত্তে রাখতে, ওসমান হাদির পরিবারকে কলঙ্কিত করার জন্য তাদেরকে এই ফেসটাকে
আমি বলবো হয়তো মারা গেছে, ওর পরিবারকে একটা চাকরি দিছে, ও তো মারা গেছে, ওর 1 কোটি টাকার ফ্ল্যাট দিছে। এই দুইটা নিউজের মধ্যে দিয়ে দেখেন মানুষের মধ্যে একটা নেগেটিভিটি ছড়াই গেছে। আমি মনে করি শেখ হাসিনা গোয়েন্দা সংস্থারা যেভাবে তাকে প্রেসক্রাইব করতো, বর্তমানে কিছু গোয়েন্দা সংস্থা হয়তো বা প্রধান উপদেষ্টাকে ভুলভাল বুঝিয়ে এরকম ঘটনা ঘটাচ্ছে, যেটা বাংলাদেশের মানুষ খাইতে চায় না, মেনে নেবে না। ধন্যবাদ আপনাকে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, আপনার কাছ থেকেও একই বিষয় একটু জানতে চাই যে সৈয়দ ওসমান হাদির যে বিষয়টা, ওসমান হাদির তার পরিবারকে যেভাবে এখন আর্থিকভাবে বিভিন্নভাবে সহায়তা করছে সরকার, সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে বিভিন্নভাবে ট্রল করা হচ্ছে এবং এটার নেগেটিভ পজিটিভগুলো নিয়েই কথা বলা হচ্ছে। আপনি এটাকে কিভাবে দেখেন, তার পরিবারকে সহায়তা করা? ধন্যবাদ আপনাকে। নাজমুল যেটা বললো যে ওসমান হাদির, প্রথমে দেশবাসী জানতে চায় যে ওসমান হাদির বিচারটা, এটা আমাদেরও দাবি যে ওসমান হাদির বিচারটা যত দ্রুত করবে তার ফ্যামিলি তত বেশি শান্তি পাবে। তাকে যে প্রণোদনাটা দেওয়া হয়েছে যে আপনার ফ্ল্যাট কিংবা আপনার চাকরি, এটা দিতেই পারে, ঠিক আছে, এটা আপনার দোষের কিছু নয়, এটা আপনার তার পরিবারের মানে সে যেহেতু আপনার একজন উপার্জনকারী ব্যক্তি ছিল, তার বাচ্চা কাচ্চাদের জন্য, তার ওয়াইফের জন্য, সেটা তার বাবার জন্য এইটা একটা বন্দোবস্ত হিসেবে করতে পারে। কিন্তু বিচারটা দেখতে চায় আগে। বিচারটা আপনি দেখেন, যে হত্যা করলো, যেই মাসুদ হত্যা করলো, সে ভারতে পালাই গেল। বাংলাদেশ থেকে আপনার যারা পুরো বাংলাদেশটাকে যারা হত্যা করতে চেষ্টা করছিল বা হত্যা করেছে, এই যে প্রায় 20,000-এর মতো আপনার এই বাংলাদেশকে ধ্বংস করে এরকম একটা টিম নিয়ে কিন্তু শেখ হাসিনা ভারতে পালাইলো। আবার ওসমান হাদির হত্যাকারীও ভারতে পালাইলো। খালেদা জিয়া আপনার দুকে দুকে খালেদা জিয়াকে আপনার জেলখানায় রেখে আপনার স্লো পয়জন দিয়ে, খালেদা জিয়াও কি পরোক্ষণভাবে, যখন আমাদের দল থেকে দাবি করা হয়েছে যে খালেদা জিয়াও কিন্তু শেখ হাসিনা হত্যা করেছে, একরকম হত্যায়িত করেছে, তাকে বিনা চিকিৎসা হত্যা করা হয়েছে। খালেদা জিয়ার বিচার হতে হবে, ওসমান হাদির বিচার হতে হবে, জুলাই যোদ্ধাদের বিচার হতে হবে। প্রত্যেকটা বিচার কিন্তু আমরা চাচ্ছি। এই সরকার যদি নাও করে, আমরা সেটা যথোপযুক্তভাবে করব। ওসমান হাদির বিচার অবশ্যই এই দেশের বাড়িতে এতদিন হওয়া উচিত ছিল। যেখানে তার ট্রেস পাওয়া গেছে, সেখানে আমরা কেন ধরতে পারলাম না? খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাটা বাংলাদেশের কোন সংস্থা না জানে, কিভাবে কি করছে, এগুলো তারা এখন তো এটা ত্বরান্বিত করতেছে না। আমরা এটা আগামী দিনে করব, এটা আশা করছি। আর আপনি দেখেন বিডিআর হত্যায় শেখ হাসিনা যেভাবে আপনার বিডিআর হত্যাকারীদেরকে ফ্ল্যাট দিয়েছে, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে, খালেদা জিয়ার বাড়ির জায়গায় মধ্যে আপনার ফ্ল্যাট করে বিডিআর হত্যাকারীদের ওয়াইফদেরকে, বিডিআর ফ্যামিলিদেরকে আপনার ওখানে ফ্ল্যাট দিয়েছে। ঠিক এরকম একটা কাছাকাছি প্রক্রিয়া আমার কাছে মনে হচ্ছে যে ওসমান হাদির হত্যাটাও এরকম একটা প্রক্রিয়া, যেটা নাজমুল বললো আর কি, যে এটা আপনার বিচারটা আগে দরকার। তাকে দেন, আপনি সুবিধা দিতে পারেন, রাষ্ট্রের সুবিধা। একটা মানুষ যখন আপনার কর্মক্ষম, একটা ফ্যামিলির কর্মজীবী একটা লোক যখন আপনার হারিয়ে যায়, তাকে আপনি ব্যবস্থা করে দিতেই পারেন, কিন্তু বিচারটা তো হচ্ছে না। বিচারটা অনেক স্লো হচ্ছে। আমাদের সরকার ক্ষমতায় আসলে আমরা এই বিচারগুলো আপনার দ্রুত করার চেষ্টা করব। ওসমান হাদির বিচার হবে এবং আপনার বিডিআর হত্যার বিচার হবে, এরকম জুলাই যোদ্ধাদের বিচার হবে, আরো যাদেরকে আপনার গুম করেছে, খুন করেছে, প্রত্যেকের বিচার আমাদের দল ক্ষমতায় আসলে করবে। 1 মিনিট 30 সেকেন্ড শুনে আসতে চাই যে আগামী নির্বাচন নিয়ে আপনার শেষ কথাটুকু জানতে চাই। আপনি কি অ্যাড্রেস করতে চান আগামী নির্বাচনে, কোন বিষয়টা? ধন্যবাদ। আমরা আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের মধ্যে আমরা একটা নতুন বাংলাদেশে যে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আমরা দাবি ধরতে চাই যে এই বাংলাদেশে বিচারহীনতা থাকবে না, বিচারকরা অবিচারের মধ্যে কাজ করবে না, যারা রক্ষক আছে তারা বক্ষকের নিয়ে কাজ করবে না, যারা দুর্নীতি দমনের দায়িত্বে আছে তারা দুর্নীতি করবে না। আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানের হবে, প্রশ্নভাষের বাংলাদেশ হবে না, যে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে বা বরিশালের একটা অজপাড়া গ্রামে অথবা মেঘনার একটা অজপাড়া গ্রাম, বরিয়াকান্দি থেকে একটা মানুষ স্বাস্থ্য সেবা পাবে, শিক্ষা সেবা পাবে, সেরকম একটা বন্দোবস্ত চাই। সবচেয়ে বড় কথা হচ্ছে এবার একটা ব্যক্তি নয়, কোনো দল নয়, একটা শাসন ব্যবস্থার পরিবর্তন একটা সুযোগ এসেছে। যে হাবোট আছে সেই হাবোটের মধ্যে জয়যুক্ত করে। এবং সর্বশেষ একটা কথা হচ্ছে, এই সরকার শেখ হাসিনা সবচেয়ে বেশি সহচর ছিল জাতীয় পার্টিকে এখন নির্বাচন করতে দেওয়ার যে প্রক্রিয়া রয়েছে, আমরা তার নিন্দা জানাই। এবং এই জাতীয় পার্টি যে কার্ডদের এখনো বলছে যে যারা হাবোট দিবে তারা বেঈমান, যারা না ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেছে, আমি তাকে গ্রেফতার করে তার নিষেধ করেছেন। দৃষ্টান্তমূলক শাস্তি আপনার কথা যদি আপনি নির্বাচন, আমরা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে দেশের একটা সুন্দর পরিবর্তন চাই। আমাদের নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক যারা তারেক রহমান বলছে যে আই হ্যাভ এ প্ল্যান, আমরা ওই প্ল্যানটা বাস্তবায়ন করে বাংলাদেশকে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে এটা প্রতিফলন ঘটিয়ে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাতে চাই আমরা। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে অবশ্যই ছাত্র সংগঠনগুলো এবারেও
অতীতের মতো পজিটিভ ভূমিকা রাখবে এবং এই নির্বাচন যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় সে বিষয়ে তারা কাজ করবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয় সে বিষয়েও তারা খেয়াল রাখবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল আবারও অন্য কোনো অতিথি এবং অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।